বিবেক যদি থাকলো তাহলে তোমার কথা মতো সংসারে বুদ্ধিবৃত্তি কি আমি নষ্ট করে দিতে পারি না? তুমি 2-3 দিনের ভিতর এই হলুদপুর গ্রাম ছেড়ে চলে যাও শেখর। আমি চাই না এই হলুদপুর গ্রামে তুমি আর এক মুহূর্ত থাকো। ওর বন্ধু শোনে প্রাক্তন বিআইবি অফিসার জানি, আর রামুর উপরে তার সন্দেহ জমেছে শেখর। রামুকে আমি কিছু টাকা পয়সা দিয়ে অনেক দূরে কোথাও পাঠিয়ে দেবো শেখর। এত ঝামেলার কি দরকার আছে? রামু তো বৃদ্ধ, সে হার্ট ফেল করে মরে যেতে পারে। তুমি বুঝতে পারছো না শেখর? কেন? এলে অনেক ঝামেলা হতে পারে। না 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 না, তোমার কোনো ঝামেলা নেই। তোমার কোনো ঝামেলা নেই, সব ঝামেলা আমার। বেশ, তাহলে তুমি যা ভালো মনে করো তাই করো। তবে দেখো পুলিশের কোনো ঝামেলা যেন না হয় শেখর। পুলিশের ঝামেলা? পুলিশের ঝামেলা হবে শেখরের জীবনে, ডাক্তার শেখরের জীবনে, তাই না? ওই পুলিশ ও আমারই বাসায় একদিন গিয়েছিল, ওকে নিয়ে যাবো আমার চেম্বারে। ও আমার চেম্বারে যখন যাবে ওই আইবি অফিসার, তোর ওই ছোট বাচ্চাটাকে আমি পাগল করবো, তোকেও পাগল করবো। তারপরে তোর বউটাকে কিছুদিন ভোগ করে বিক্রি করে দেবো সারা বিদেশের বাজারে। তোর অবশ্যই বউ ওই বিক্রি করার পরে আসবে আমার কাছে নগদ লাখো 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 টাকাও ডাইসে আসবে। আমি সারা ডাইসের থেকে টাকাগুলো একটা একটা করে পুড়িয়ে দেবো। ঝামেলা বলতে আমি কিছু পাই না। এই জীবনটাই হচ্ছে একটা স্ট্রাগল। In the land of Greece, many days ago, there lived a man whose name was Socrates. But his life and his death, so has how good. Have you read a really wise man can be? Socrates was born in Athens in 469 and BC. Athens was a great and wealthy city in those days. But Socrates was poor and very poor, and so ugly that his own friends could not help laughing at him. He wore only garments and his feet were always bare. This he went about in the street of Athens talking to people. ওগো, শুনছো? হ্যাঁ বলো। আমি একটু নিচে যাচ্ছি, তোমার জল খাবার আমি ঢাকা দিয়ে স্টোভ চালিয়ে চাটা একটু গরম করে খেয়ে নিও। আচ্ছা তোমার কি আসতে দেরি হবে নাকি? না, বেশি দেরি হবে না। বাবার শরীরটা শুনছি খুব একটা ভালো যাচ্ছে না। বাবার শরীর খারাপ হয়নি? হ্যাঁ, কর্তব্য করেও তো একটা কথা আছে, তাই না? ঠিক আছে ঠিক আছে, তুমি দেরি করো না, তুমি যাও। আমি স্টোভ জ্বালিয়ে আমি চাটা গরম করে দেবো, তুমি যাও। আচ্ছা, কি পড়ছিলে বলো তো? The life and death of Socrates. আন্ডার দি গ্রিন উঠতি কবিতাটা মুখস্থ হয়েছে? ওটা মুখস্থ হয়েছে অল্প অল্প, আমি চেষ্টা করছি পরবর্তীতে তোমাকে ওটা মুখস্থ করে শুনিয়ে দেবো। তুমি যাও, দেরি করো না, বাবার শরীরটা খুবই খারাপ, তুমি যাও। বেশ, তাই যাচ্ছি। আবার দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? বলতাম কিন্তু পেট খারাপ, তুমি যাও। ঠিক আছে, আমি যাচ্ছি। যাও। দু বছরে দাদাটার চেহারা তো খুব উন্নতি হয়েছে। পোশাকের বাহার কত, পায়ে দামি জুতো, জিন্সের প্যান্ট, গায়ে আবার মুজিব কোট, লাল শার্ট। আমার বউ কিনে দিয়েছে। তোর বউ কিনে দিয়েছে? আমার বউ কিনে দিয়েছে। কি বই পড়ছিস?
ইংরেজি বই? হ্যাঁ, ইংরেজি বই পড়ছিস জীবনে কখনো? বাবা বাবা, তোর তো দেখছি খুব উন্নতি হয়েছে। হ্যাঁ, উন্নতি হয়েছে মেলা। তা এই হাবা, কি? তোর বউ রাতে তোকে দিয়ে পাটি পিয়ে দেয় না তো? নেয় না, না, নেয় না, নেয় না, নেয় না। নেয় না, নেয় না, নেয় না। ভিতরে অনেকদিন আমার এই চাবুকটা উপজি হয়ে পড়ে আছে, তাই আজ এই চাবুকটা আমি তোর পিঠে মারতে চাই। কারণ তোর বউ আদালতে তার কাজ তো পেশ করেছে, সে নাকি সম্পত্তির ভাগ দেবে। বউ সব বউ নালিশ করেছে, আমি তো আর করিনি। তা চাবুকে তুই আমাকে মারবি কেন? কারণ তুই তাকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিস, সম্পত্তির ভাগ চাস, তাই না? সম্পত্তির ভাগ। এই জমিদারের অর্ধেক ভাগ আমি নেব। আমার নাম হচ্ছে চন্দন চৌধুরী। এই সম্পত্তির ভাগ অর্ধেক কেন, একটা কানা করিও তুই পাবি না। সম্পত্তির ভাগ চাস, তাই না? শোন, সম্পত্তির ভাগ এই রে সম্পত্তির ভাগ। বাবা, জীবনে বহুত চাবুকের আঘাত আমি সহ্য করেছি। তুই আমাকে চাবুক মারবি, তাই না? চাবুক মারতে চাস তো? হ্যাঁ। চলো চাবুক, আমিও দেখতে চাই তোর ওই হাতে কত শক্তি আছে। চলো। এই চন্দন চৌধুরীকে তুই চিনিস না? এই চন্দন চৌধুরী একটা পাক, তাই পাকের সামনে দাঁড়িয়ে এত বড় কথা বলতে তোর সাহস হলো? এই চন্দন চৌধুরী চাও। তোমার এত বড় স্পর্ধা, তুমি বাঘের বাচ্চার গায়ে হাত দেবো? বাঘের বাচ্চা কিন্তু মানুষ খায় না বাবা। যত বড় শক্তিমানী হোক না কেন, সে পশুই থেকে যায়। আমি তোকে খুন করবো, সাবধানে। চেষ্টা করে দেখুন না একবার। ইন্দ্রাণী, আমি কোনো সিনক্রেট করতে চাই না বাবা। আপনার জীবিত অবস্থায় সম্পত্তি আপনি দুভাগ করে দিয়ে দেবেন। আশা করি আমার উকিল নোটিশ আপনি পেয়েছেন। একটা মানুষের পশুকে আমি সন্তান বলে স্বীকার করি না। তুমি যদি ভেবে থাকো যে হাবাকে সামনে রেখে সম্পত্তি ভাগ করবে, সে তোমার আকাশে সম্পত্তির ভাগ আমি নেবই না। সেদিন আকাশে চন্দ্র সূর্য উঠবে না। তুই যদি সম্পত্তির ভাগ দিতে পারিস, তাহলে একটা কথা মনে রাখিস, ইতরের মেয়ে এই চন্দন চৌধুরী সেদিন এই হাতে চুরি পড়ে একেবারে রাস্তায় নেবে। বলে রাখিস, ছোট লোক, এই চন্দন চৌধুরী বাঘের বাচ্চা, তাই আজ তুই আমাকে যে অপমান করেছিস, এর প্রতিশোধ আমি একদিন দেবই। এই সম্পত্তির একটা কানা করিও তোকে দেবো না। প্রয়োজন হলে এই চন্দন চৌধুরী নিজেকে খাতাম করে দিয়ে এই দুনিয়া থেকে চলে যাবে। তবু তোর মতো মেয়ের কাছে কিছুতেই পরাজয় স্বীকার করবে না। তোমার বড় আমার আস্থা ছিল। বাবা, আজ 2 বছর তুমি হাওয়াকে আটকে রেখেছো, চলছো নিজের খেয়াল খুশি মতো, শাশুড়ি করছো পদে পদে অপমান। এই তোমার শিক্ষা, এই তোমার স্বাধীনবোধ। বাবা, অনেকে সহ্য করেছি, আমার নীরবতাকে মনে করেছো দুর্বলতা, আমার ধৈর্যকে মনে করেছো ভীরুতা। আমি তোমাকে 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবে, নইলে আমি কিন্তু আইনের সাহায্য নিতে বাধ্য হব। আমিও দেখতে চাই কোন আইন আমাকে এখান থেকে এক পা নাগাতে পারে। অশুভ শক্তির কাছে আমি কোনোদিন মাথা নত করিনি, আর আজও করব না। চন্দ্রবাবু বললেন বন্দুক দেবে টাকা আনতে বলেনি, টাকা টাকা দিলে ডুবে আছে, সে ওকে টাকা দেবে। কাল না হয়
বিষয় থানে আগামীকাল সমস্ত হিসাব আমাকে দাখিল করতে হবে আর কালও টাকা দেবে আপনার প্রাপ্য টাকা আমি